আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যে অবস্থান থেকে আমাকে দেখছো বা দেখছেন, সকলের উপর সৃষ্টিকর্তার রহমত বরকত নাজিল হোক এই কামনা করছি। ইন্টারমিডিয়েট বা এ লেভেল ফিজিক্সের চতুর্থ অধ্যায়, যেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি বা ওয়ার্ক এনার্জি পাওয়ার, এই অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। তোমরা ও লেভেল বা এসএসসি লেভেলে ঠিক এই জিনিসটাই পড়ে এসেছো, যেখানে তোমরা বিভব শক্তি ইপি সমান সরাসরি এমজিএইচ শিখেছো। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সরাসরি বিভব শক্তি এমজিএইচ হবে না, বা এটা প্রত্যেক ক্ষেত্রে হয় না। ঠিক আছে? তো এই জিনিসটা নিয়ে তোমাকে আর একটু গভীরভাবে পারতে হবে। যার জন্য যেমন ধরো, একটা বস্তু একটা বস্তু যদি ভূমি থেকে এইচ উচ্চতায় হয়, যেটার ভর এম, তাহলে যদি তুমি বিভব শক্তি বের করো ইপি, তখন সেটা এমজিএইচ হবে। খুব সুন্দর। কিন্তু ঠিক এই জিনিসটা নিয়ে যখন বিভব শক্তি নিয়েই আরেকটা ধরনের ম্যাথ বা আরেকটা ধরনের নিউমেরিক্যাল তোমাকে দেওয়া হয়, যেখানে বলা হয়েছে, ধরো একটা ফিগার, এটা একটা অর্ধবৃত্তাকার ফিগার, যেখানে ব্যাসার্ধ আর আর এই অর্ধবৃত্তের এক চতুর্থাংশে একটা জিনিস, যেটা হচ্ছে শিকল। একটা শিকল ধরো এল দৈর্ঘ্যের একটা শিকল, যেটার ভর এম। এই শিকলটা দেওয়া আছে এবং তোমাকে বলেছে যে শিকলের শিকলের বিভব শক্তি কত। তাহলে বলো তো, এক্ষেত্রে কি তুমি এভাবে লিখতে পারবা যে বিভব শক্তি ইপি সমান এম জি এল, বা ধরো যেখানে যেখানে আর আছে সেহেতু তুমি আর চিন্তা করেছো? যদি এভাবে চিন্তা করো তাহলে এটা হবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। কেন? কারণ তুমি দেখো, এই শিকলটার প্রত্যেকটা অংশ বা প্রত্যেকটা বিন্দু কিন্তু ভূমি থেকে বা সারফেস, যেটাকে তুমি ভূমি বা সারফেস চিন্তা করবা, যেখানে বিভব শক্তি হবে শূন্য। এভাবে চিন্তা করো, যদি এখানে শূন্য হয়, সেই হিসেবে এই শিকলের প্রত্যেকটা বিন্দু কিন্তু ভূমি থেকে সমান উচ্চতায় নেই। যার কারণে তুমি এটাকে এমজিআর বা এমজিএইচ খুব স্বাভাবিক এই সূত্রগুলোতে ফেলতে পারবা। তো এই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এর আগে তোমাদেরকে আমি দেখাই যে বিষয়টা কীভাবে কাজ করে। ঠিক আছে? ঠিক এই জিনিসটাই, এই শিকলটাই, যদি এটা ভূমি বা সারফেস আমরা চিন্তা করি, যেখানে বিভব শক্তি জিরো, ভূমিতে বিভব শক্তি জিরো, এই ক্ষেত্রে যদি এই একই শিকলটায় যেটার দৈর্ঘ্য এল, যেটার ভর এম, আর যেটা ভূমি থেকে এইচ উচ্চতায় রয়েছে, এই শিকলটা যদি তুমি বিভব শক্তি ইপি চিন্তা করো, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এমজিএইচ হবে, যেটা তোমরা জানো। ঠিক আছে? কিন্তু এই জিনিসটাই যদি এই শিকলটা এইভাবে রাখা হয়, ঠিক একইভাবে ভর এম, দৈর্ঘ্য এল, আর এই উচ্চতাটা এটা যদি এইচ হয়, তাহলে এক্ষেত্রে কি এমজিএইচ হবে? এক্ষেত্রে কিন্তু এমজিএইচ লিখতে পারবো না। কেন? কারণ দেখো, এই শিকলের প্রত্যেকটা বিন্দু কিন্তু ভূমি থেকে একই উচ্চতায় বা সমান উচ্চতায় নাই। যার কারণে এই জিনিসটা সলভ করার জন্য আমরা যে কনসেপ্টটা ব্যবহার করি সেটা হচ্ছে সেন্টার অফ ম্যাস বা ভরকেন্দ্র। ঠিক আছে? সেন্টার অফ ম্যাস বা ভরকেন্দ্র আমরা চিন্তা করি, যে হিসেবে ভরকেন্দ্রের উচ্চতা দিয়ে আমরা যখন চিন্তা করি, তাহলে এক্ষেত্রে শুধুমাত্র এই ক্ষেত্রে এই উচ্চতাটা হবে h/2। যখন তুমি ইপি সমান বা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি সমান লিখতে পারবা mgh/2। ঠিক আছে? একই শিকলটাই একই শিকলটাই যদি তুমি চিন্তা করো যে ভূমির সাথে একদম লাগানো অবস্থায় আছে, মানে ভূমির উপরে কোনো উচ্চতা বা এইচ নাই, এইচ জিরো, তখন বিভব শক্তি হবে কত? জিরো। ঠিক আছে? তাহলে আসো, বিভব শক্তির যে ভ্যারিয়েশন, বিভব শক্তির ক্ষেত্রে সবসময় এমজিএইচ এটা হয় না।
আর বিভব শক্তি যখন তোমরা চিন্তা করো, তোমরা যেটা এমজিএইচ শিখেছো, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষজ বলের কারণে সৃষ্ট অভিকর্ষজ যে বিভব শক্তি, সেটা বিভব শক্তি যখন তোমরা চিন্তা করবে তখন তোমাদেরকে গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা অভিকর্ষজ বিভব শক্তি, তার সাথে স্প্রিং পোটেনশিয়াল এনার্জি বা স্প্রিং এর বিভব শক্তি, আরেকটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বা স্থির ত্বরের বিভব শক্তি, যেটা এই জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা কিন্তু এ লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলে আলাদা আলাদা চ্যাপ্টারই আছে। তো এই অধ্যায়ে এই জিনিসগুলো নিয়ে খুব ছোট করে আলোচনা করা হয়েছে, যেহেতু এগুলোর জন্য আলাদা ডেডিকেটেড অধ্যায়ই আছে। সেহেতু তোমাদেরকে এই বিষয়ের জিনিসপত্রে আমরা যাচ্ছি না, আমি তোমাদেরকে গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এই জিনিসটা দেখেছো যে উচ্চতা যদি h হয় আর ওই বস্তুর বা ওই অবজেক্টের প্রত্যেকটা বিন্দুর উচ্চতা যদি সমান হয়, তাহলে mgh সরাসরি তুমি বসায় দিচ্ছ। আর যদি এইভাবে হয় বা লম্বলম্বিভাবে তুলে দেওয়া হয়, তাহলে তোমাকে সেন্টার অফ মাস বা বস্তুর ভর কেন্দ্র নিয়ে চিন্তা করতে হবে। আর যদি ভূমিকা থাকে তাহলে তো হয়ে যায় বিভব শক্তি 0 হবে। তাহলে এই জিনিসটার ক্ষেত্রে দেখো, যে জিনিসটা আমি তোমাদেরকে দিলাম, যে জিনিসটা বিভব শক্তি তোমাদেরকে বের করতে হবে, এটা হচ্ছে সারফেস বা ভূমি, যেখানে বিভব শক্তি 0। তাহলে এই জিনিসটা পুরোটা একসাথে বের করা বা একবারেই বের করা সম্ভব না বা পারা যাবে না। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে যে কনসেপ্টটা তুমি কাজে লাগাবা, সেটা হচ্ছে ডিএম বা ক্ষুদ্র গড়ের কনসেপ্ট। এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে কীভাবে? এই যে শিকলটা, যেটা সম্পূর্ণ ভর এম, এই শিকলটা তুমি একটা ডিএম ভরের অংশ কেটে নিবা। এইভাবে ডিএম ভরের একাধিক অংশ কেটে নিবা, তুমি ছোট ছোট করে অনেকগুলো অংশ তুমি কেটে নিবা। এই যে ডিএম, এটার একটা উচ্চতা আছে, ভূমি হতে এই ডিএম অংশটার একটা উচ্চতা আছে, এই ডিএম ভরের একটা উচ্চতা আছে, এটার একটা উচ্চতা আছে। খেয়াল করো, প্রত্যেকটা উচ্চতা কিন্তু আলাদা আলাদা, মানে উচ্চতাটা এখানে ভ্যারি করতেছে। এই জিনিসটাই তোমাকে বের করতে হবে। আচ্ছা দেখো, এটা তোমাকে আমি আরেকবার একটু আঁকায় দেখাচ্ছি। সেম জিনিসটাই, এটা আর এটা হচ্ছে তোমার শিকলটা, যেটার ভর এম আর দৈর্ঘ্য এল। তুমি ডিএম একটা অংশ একটা ভর কেটে নিয়েছ, কেটে নেওয়ার পর কেন্দ্র থেকে এই ডিএমকে যদি যুক্ত করো, তাহলে তুমি যে অংশটা পাবা এটার একটা কোণ থাকবে, যেটা হচ্ছে ডিটিটা। ঠিক আছে, ভূমির সাথে ওই অংশটা পুরোটার যে দৈর্ঘ্য, পুরোটার যে কোণ, সেটা হবে থিটা। তাহলে তুমি আমাকে বলো তো, এই যে উচ্চতাটা ভূমি থেকে ডিএম দৈর্ঘ্যের যে উচ্চতা এইচ, এই উচ্চতাটা কত হবে? তোমরা উপাংশ বিভাজন করেছো, এই জিনিসটা খেয়াল করো তো। এই যে দৈর্ঘ্যটা, এটা কিন্তু এই অর্ধবৃত্ত বা 4/1 বৃত্ত যাই হোক না কেন, এই বৃত্তটার ব্যাসার্ধ কিন্তু আর। ঠিক আছে, আরকে যদি তোমরা উপাংশে বিভাজন করো, তাহলে চিন্তা করো এদিকে কি হবে, আর cos θ, আর উপরের দিকে আর sin θ, সেটা তোমার এইচ। ঠিক আছে, আর sin θ। তোমরা যারা ভেক্টর অধ্যায় নিয়ে পড়েছো বা দেখেছো, তোমরা এই বিষয়টা বুঝতে পারবে বা আন্দাজ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা, যে জিনিসটা আমি তোমাকে দেখালাম, এটা কেটে নিয়ে এসে আমি একটু বড় করে দেখাচ্ছি। কেন, খেয়াল করো, এই যেখানে এই কোণটা হচ্ছে ডিটিটা, হ্যাঁ, এই বক্তা হচ্ছে ডিএম, আর এই দৈর্ঘ্যটা আর। ঠিক আছে, আর ব্যাসার্ধ আর। আমাকে বলো তো, এই দৈর্ঘ্যটা কত? তোমরা মনে আছে তোমাদের কি ক্লাস 9 বা 10 তোমরা যে সূত্রটা পড়েছো, এস সমান আর থিটা, এই সূত্রটা কি মনে আছে? ঠিক এই সূত্রটাই তোমরা এখানে খাটাবা। তুমি এখানে কি পাবা, এখানে যদি বের করো, তাহলে আর তো আরই, থিটার জায়গায় আছে কি ডিটিটা, তাহলে ডিটিটা বসাই দেয়। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা তোমরা বের করেছো। আচ্ছা, এখন বলো তো, শিকলের যে দৈর্ঘ্য এল, এই দৈর্ঘ্যটা কি হবে?
খেয়াল করো, শিকলটা হচ্ছে একটা বৃত্তের 4/1 বৃত্তের যে দৈর্ঘ্য বা বৃত্তের যে পরিধি সেটা কি? বৃত্তের যে পরিধি সেটা হচ্ছে 2 πr। এখন এটা যেহেতু একটা বৃত্তের 4/1, এই দৈর্ঘ্যটাকে 4 ভাগ করে গেল, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হয়? πr/2। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখো। এখন দেখো, এই যে πr/2 এই জিনিসটার ভর বা যে ডিএন ভর, πr/2 পুরা শিকলটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য পুরাটার এই ভর যদি তুমি বের করতে চাও তাহলে কি হবে? দেখো, এল দৈর্ঘ্যের জন্য বা এই যে πr/2 এই দৈর্ঘ্যটার যদি ভর বের করো তাহলে এটা কি হবে? এম হবে। ঠিক আছে, πr/2 এই ভরটা যদি πr/2 অংশের যদি ভর এম হয় তাহলে তাহলে আর ডিটিটা যেটা আমরা এখনই বের করলাম, এই অংশটার ভর কি হবে বলো তো? স্বাভাবিক রৈখিক নিয়ম, m/πr/2 ইন্টু আর ডিটিটা। ঠিক আছে, এখন কাটাকাটি করো, আর আর কাটা, এখান থেকে কি পাইছ? m/2 m/2 2m/π ডিটিটা, এটাই না? খেয়াল করে তো, একটু বাঁকা হয়ে যাচ্ছে, খেয়াল করে। আচ্ছা, এখন এখানে আসো, এই জিনিসটার যে বিভব শক্তি ক্ষুদ্র ভর এম এর জন্য যদি তুমি চিন্তা করো তাহলে এই জিনিসটার যে বিভব শক্তি সেটা কি হবে? ক্ষুদ্র ভর এম এর জন্য ডিএম জিএইচ তুমি ধরেছ, ডিএম জিএইচ, এটা কি হবে? বিভব শক্তি হবে, কিন্তু ক্ষুদ্র বিভব শক্তি ডিইউ হবে। এখন যদি তুমি পুরো বিভব শক্তিটা চাও তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, যে ইন্টিগ্রেশন, এখানে তুমি মানগুলো বসাবে। তাহলে দেখো, ডিএম এর মান কি আমরা আগে বের করেছি? ডিএম এর মান হচ্ছে 2m/π আর সাথে ডিটিটা। জি, জি তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, জি থাকবে। আর এইচ এর ভ্যালু এটা আমরা আগে বের করেছি, যেটা হচ্ছে আর সাইন থিটা। তাহলে এখানে আর সাইন থিটা বসাই দাও। এরপর দেখো, লিমিটের ক্ষেত্রে তোমরা কি করবা? লিমিটের ক্ষেত্রে এই যে শিকলটা, এটা দেখো একদম এই বৃত্তের একদম 0 ডিগ্রি বা বৃত্তের এক অংশ থেকে লম্ব বরাবর 90 ডিগ্রি পর্যন্ত আছে। সেহেতু এই যে ইন্টিগ্রেশনটা, যেহেতু এটা ডিটিটা আছে, সেহেতু এটা টিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে টিটার লিমিটটা বসাতে হবে, লোয়ার লিমিট 0 ডিগ্রি, আপার লিমিট 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি বা π/2, তোমার যেটা হচ্ছে তুমি সেটা চিন্তা করতে পারো, সেম জিনিস আসবে। এরপর ইন্টিগ্রেশনটা সলভ করো, এটা অনেক স্বাভাবিক সহজ একটা ইন্টিগ্রেশন। দেখো, খেয়াল করো, 2m/π জি আর। ঠিক আছে, এটা কিন্তু যেহেতু এই জিনিসগুলো ধ্রুবক সামনে চলে এসেছে, ইন্টিগ্রেশন বাকি আছে কি? সাইন থিটা ডিটিটা, লোয়ার লিমিট 0 ডিগ্রি, আপার লিমিট 90 ডিগ্রি। এরপর এই জিনিসটাই সলভ করো, 2m/π জি আর আগের মতোই থাকলো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে খেয়াল করো যে সাইন থিটা, এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে মাইনাস কস থিটা, আর লোয়ার লিমিট 0 ডিগ্রি, আপার লিমিট 90 ডিগ্রি। ঠিক আছে, এখন আসো, এটা সলভ করলে কি আসে? 2m/π জি আর কস থিটা মাইনাস কস থিটাকে যদি ইন্টিগ্রেশন করো, সরি সাইন থিটা তো কস থিটা হয়, কস থিটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে তাহলে কি আসে? মাইনাস কস 0 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস কস 0 ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা আগেও করেছো, তোমরা এই জিনিসগুলো জানো। যেহেতু মাইনাস কস 90 ডিগ্রি সমান 0 হয় আর কস 0 ডিগ্রি সমান 1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1 হবে
আর এটা যদি এখানে গুণ করে দেওয়া হয় তাহলে 2m/π(g)r এই জিনিসটাই থাকবে, যেটা হচ্ছে তোমার ইউ বা ইপি, পটেনশিয়াল এনার্জি, যেটা তোমরা বের করতে চাইছিলে এতক্ষণ ধরে। সো এটাই, এই ম্যাথটা অনেক সহজ, তোমরা যদি চেষ্টা করো এটা পারা যায়। এর থেকে কঠিন কঠিন ম্যাথ আসে বা আসতে পারে। এই ম্যাথটা আসলে কোনো বোর্ড কোশ্চেন না, বা ভর্তি পরীক্ষায়ও আসেনি বলতে পারবো না, আমার ঠিক খেয়াল নাই। এটা আমি পেয়েছিলাম হচ্ছে এই টপিক থেকে আসলে, জেইই বা নিট এই ধরনের বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে প্রশ্ন হয়ে থাকে। আমাদের সিলেবাসে এই জিনিসগুলো আছে ঠিক, যার কারণে আমি তোমাদেরকে দেখালাম, এমনি দেখাই নাই। কিন্তু এই জিনিসগুলা এতটা ডিপ থেকে আসে না, কিন্তু এই জিনিস পারলে তুমি এই টপিক থেকে যতটা ডিপ থেকে কোশ্চেন হোক বা করার চেষ্টা করো বা করো, তুমি জিনিসটা সলভ করতে পারবে, এটাই আশা করা যায়। সো সকলের উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম।